লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। আসসালামু আলাইকুম ভাই। আজকে যে ঘটনাটি বলবো সেটা আমাদের নিজেদের সঙ্গেই ঘটেছিল। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে একটা পুতুল নিয়ে বেশ আলোচনা চলছে। কেউ বলে লববু পুতুল, কেউ বলে লাববু পুতুল, আবার কারো কারো মুখে লাভবু নামটিও শোনা যায়। নাম যাই হোক, বিষয়টা হলো পুতুলটাকে অনেকেই পজেসড পুতুল বলে। কেউ ভাবে সত্যি এই পুতুলের মাঝে কিছু একটা তো আছে, আবার কেউ হেসে সব সম্ভাবনাকে উড়িয়ে দেয়। বলা হয় যে ঘরে এই পুতুল ঢোকে সেখানেই অশুভ কিছু ঢুকে পড়ে। আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। যেসব বোনেরা পুতুল নিয়ে খেলতো তারা নিশ্চয়ই জানেন পুতুলের ভেতর একটা অদৃশ্য আতঙ্ক সবসময়ই কাজ করে। সবসময় না, হয়তো মাঝে মাঝে কখনো কখনো এমনও লাগে মনে হয় পুতুলটা যেন আপনার দিকেই তাকিয়ে আছে। আমি ছোটবেলায় পুতুল নিয়ে খেলিনি, কিন্তু কাজিনদের বাড়িতে গেলে যদি কোথাও পুতুল থাকতো, ওটার সামনে দাঁড়ালেই এক ধরনের ভয় টের পেতাম। মনে হতো ওগুলো আত্মাহীন হলেও যেন সব দেখছে, সব শুনছে। মানুষের পুতুল ভীতি নতুন কিছু নয়, এসব নিয়ে কত সিনেমাও হয়েছে। আজ যে ঘটনাটি বলবো সেটা আমার বাচ্চাদের ঘিরে। আমার ছেলে আহাদের বয়স তখন 7 বছর, মেয়ে আমিনা 5 বছরের। ঘটনাটা ওই লবুবু বা লাবুবু পুতুলকে ঘিরেই। অজান্তেই আমি নিজেই সেই পুতুলটাকে বাড়িতে নিয়ে এসেছিলাম। তবে তার আগে আমার শৈশবের একটা স্মৃতি বলি। সেটা পুতুল নয়, টেডি বেয়ারকে নিয়ে। তখন আমার বয়স ছিল 6। আজও ঘটনাটা মনে হলে মনে হয় এই তো সেদিন ঘটেছে। ওই দিন ছিল আমার জন্মদিন। মা আমাকে একটা বড় টেডি বেয়ার উপহার দিয়েছিলেন। টেডিটা প্রায় আমার সমানই, এতটাই বড় যে আমি ওকে প্রায় জীবন্তই ভাবতাম। দিনের বেশিরভাগ সময় ও ছিল আমার সঙ্গী। ডাইনিং টেবিল, পড়ার টেবিল, রাতের বেড, এমন কোনো জায়গা ছিল না যেখানে টেডি আমার সঙ্গে যেত না। আমি ওটার একটা মজার নামও রেখেছিলাম। শুনে হয়তো আপনারা হাসবেন, আমি টেডিটাকে মন্টু সাহেব বলে ডাকতাম। এই নামটি ডাকলেই আমার খুব ভালো লাগতো, যেন নিজের কোনো স্পেশাল বন্ধুকে ডাকছি। আমরা তখন যে বাড়িতে থাকতাম সেটা ছিল এক শব্দে ভয়ানক। সেখানে নানা অদ্ভুত ঘটনা ঘটত। এখন ভাবি, টেডিটা কি পজেস ছিল, নাকি বাড়িটাই সব সমস্যার মূল? যাই হোক, যা দেখেছি, যেমনটা অনুভব করেছি, ঠিক সেভাবেই বলি। প্রথম ঘটনাটা ঘটে এক রাতে। আমি ঘুমাচ্ছিলাম আর টেডিটা আমার বিছানার পাশেই শুয়েছিল। রাতের এক সময় মনে হলো যেন কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শুধু হাত রাখা নয়, 2-3 জন মানুষ নিচু স্বরে কথা বলছে। ঘুম ঘুম অবস্থায় প্রথমে আমি গুরুত্ব দেইনি, কিন্তু কথা বলার আওয়াজ যখন একটু একটু করে স্পষ্ট হতে লাগলো, তখন এক ঝটকায় উঠে বসলাম। চারপাশে শুধু অন্ধকার। তাড়াতাড়ি উঠে লাইট জ্বালালাম। ঘরের সব কিছু ঠিকঠাক, কোথাও কাউকে দেখা গেল না। টেডিটা তার জায়গায় শুয়ে। তখন নিজেকে বোঝালাম হয়তো স্বপ্ন দেখছি। আমি তো এমন ঘটনাও শুনেছি যে রাতের অদ্ভুত শব্দ অনেক সময় স্বপ্নেই হয়ে থাকে। সেই ভরসায় আবার ঘুমিয়ে পড়লাম। সকাল হলে স্কুলে গেলাম। ফিরে এসে বাকি দিনের মতোই মন্টু সাহেবের সাথে খেলতে বসে গেলাম। খেলতে খেলতে মা ডাকলেন, খেতে আয়। আমি টেডিটাকে ডাইনিং টেবিলের উপরে বসিয়ে হাত ধুতে গেলাম। হাত ধুয়ে ফিরে এসে দেখি আমার প্লেটে খাবার নেই। প্লেট খালি না, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ একটু একটু করে খেয়েছে। প্লেটের গায়ে আর টেবিলের ওপর তরকারির দাগ। চোখ পড়তেই আমি টেডির দিকে তাকালাম। অবাক হয়ে দেখলাম টেডির হাতেও তরকারির দাগ লেগে আছে। আমার বয়স কম, সরল মন তখন ভাবল টেডিটাই বোধহয় খেয়ে ফেলেছে। কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো একটা টেডি বেয়ার খাবে কিভাবে? নিশ্চয়ই ওই অদৃশ্য সত্তাই খেয়েছে, যেটা ঘরে ঘোরাফেরা করে। মা এসে দেখলেন, তিনিও অবাক। তবে মা জানতেন আমাদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটে। আমরা সবাই জানতাম মাঝে মধ্যে কিছু না কিছু হচ্ছেই। মা কিছু না বলে শান্ত গলায় বললেন, খাবে না?
চল আর একটা প্লেট করে দেই। আজও মা বলেন, যদি জিন খেয়ে থাকে তাহলে টেডির হাতে তরকারির দাগ লাগলো কিভাবে? বাড়িটা সত্যিই এক ভাগ ভয় আর এক ভাগ অভ্যেসে পরিণত হয়েছিল। নতুন কোনো ঘটনা ঘটলে প্রথমে ভয় পেতাম, কিছুদিন পর সব স্বাভাবিক হয়ে যেত। আরেকটা ঘটনা, একদিন আমি আর মা বাইরে কথা বলছিলাম, হঠাৎ আমার ঘরের ভেতর থেকে কিছু একটা পড়ে যাওয়ার মতো শব্দ হলো। শুধু পড়ার শব্দ নয়, যেন কোনো কিছু ভেঙে ছড়িয়ে পড়েছে। আমি আর মা দৌড়ে ঘরের দিকে গেলাম। দরজাটা বন্ধ। আমরা অনেক খাটুনি করে দরজা খুলতে চাইলাম, খুলল না। মনে হলো ভেতর থেকে কেউ লক করে দিয়েছে। মা আমাকে নিয়ে পাশের ঘরে গেলেন, আলমারি থেকে ডুপ্লিকেট চাবি এনে আবার ঘরের দরজায় ফেরত এলাম। অবাক ব্যাপার, দরজা তখন পুরো খোলা। আমি আর মা একে অপরের দিকে তাকালাম, তারপর ভেতরটা দেখতে লাগলাম। পড়ে থাকা জিনিসটা ছিল আমার জ্যামিতি বক্স, আর সবচেয়ে ভয়ের দৃশ্যটা ছিল টেডির পেটে অর্ধেক ঢোকা আমার পেন্সিল। যেমন কেউ ছুরি গেঁথে দেয়, ঠিক তেমনি পেন্সিলটা অর্ধেক ভেতরে অর্ধেক বাইরে। আমি এগিয়ে গিয়ে পেন্সিলটা টেনে তুললাম। তুলতেই টেডির পেটে একটা ছোট ছিদ্র দেখা গেল। এত জোরে ঠেসে বসানো হয়েছিল যে কাপড় সরিয়ে ভেতরের রেশমির তুলার ভেতর পর্যন্ত সেটা ঢুকে গিয়েছিল। আমার তখন কান্না পেয়ে গেল। মা আমাকে জড়িয়ে ধরে শান্ত করলেন, টেডির ছিদ্রটা সেলাই করে দিলেন যেন দেখা না যায়। এখন ভেবে অবাক হই, একটা পেন্সিল মেঝেতে পড়ে গেলে টেডির পেটে এভাবে ঢুকে যায় কিভাবে? কিছুদিন পরের কথা, দুপুরবেলা স্কুল থেকে ফিরে আমি গোসল করছিলাম। তখনই মনে হলো যেন কেউ আমার রুমে ঢুকেছে। আমার দুই বন্ধু ছিল, সায়রি আর নাবিল। দুজনেই পাশের বাড়ির। স্কুল শেষে প্রায়ই আমার কাছে খেলতে আসতো। এতই বন্ধুত্ব ছিল একে অন্যের সাথে যে ঘরে ঢুকতে আলাদা করে বলতে হতো না। বাইরে হাঁটার শব্দ, খেলনার খচখচ আওয়াজ, ফিসফিস কথা সবই কানে আসছিল। আমি ভাবলাম ওরাই এসেছে, নিশ্চিন্তে গোসল করলাম। 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগেনি। বেরিয়ে গিয়ে দেখি রুম ফাঁকা, অথচ খেলনাগুলো ছড়িয়ে আছে এমনভাবে যেন কেউ একটু আগেই সেগুলো নিয়ে খেলেছে। টেডিটাও বিছানা থেকে উল্টে পড়ে আছে। বন্ধুরা এভাবে এলো আর না বলেই চলে গেল। বিরক্ত হলাম। আগে কখনো এমন করেনি। আমি ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে গেলাম। মা এসে রুমটা দেখে বলল, কে করলো? আমি বললাম, সায়রি আর নাবিল। মা প্রথমে বললেন, ওরা তো আজ আসেনি। আমার মুখে তখনই ভয়ের ছাপ। মা সঙ্গে সঙ্গে সুর পাল্টে বললেন, আসলে এসেছিল, আমি দেখেছি। নিশ্চয়ই তাড়াহুড়ো করে চলে গেছে। সন্ধ্যায় ওদের মাকে বলবো। খেলনা ছড়িয়ে রেখে যাওয়া। সন্ধ্যায় পার্কে গিয়ে খেলতে খেলতে শুনলাম সায়রি নানির বাড়ি গেছে গতকালই, আর নাবিল আজ অসুস্থ, সর্দি কাশি। গা শিউরে উঠল। তাহলে আমি যে কণ্ঠ শুনেছি, যে পদচিহ্ন, যে খচখচ শব্দ, যে ছড়ানো খেলনা, সবটা কিভাবে? সেই ভয় নিয়ে কাটিয়ে দিলাম দিনগুলো। বয়স বাড়ল, টেডির সঙ্গে খেলা কমতে থাকলো। এমন সময়ও এলো যখন টেডিটাকে স্টোর রুমে রেখে ভুলেই গেলাম। এক রাত আমি জেগে কোনো মুভি দেখছিলাম। হঠাৎ মনে হলো বিছানার নিচ থেকে আওয়াজ আসছে। আওয়াজটা এমন যেন বিছানার তলায় কেউ গড়াগড়ি খাচ্ছে। আমাদের ফ্লোর কাঠের ছিল, তাই ছোট আওয়াজও স্পষ্ট শোনা যেত। প্রথমে ভেবেছিলাম সিনেমারই সাউন্ড, আবার মুভিতে মন দিলাম। কিছুক্ষণ পর হালকা ঠক ঠক, যেন নিচ থেকে কেউ টোকা দিচ্ছে। মুভি পজ করে কান পেতে শুনলাম, থেমে গেল। কয়েক সেকেন্ড পজ করে আবার চালালাম। প্রায় আধা ঘন্টা পরে বড় ধাক্কা। এবার শুধু শব্দ নয়, নিচ থেকে একটা ঠেলা লাগলো, যেন কোনো মানুষ নিচ থেকে হাত ঠেলে বিছানায় আঘাত করছে। বুক ধরফর করে উঠল। আমি চুপচাপ শুয়ে রইলাম। চেক করব নাকি অপেক্ষা করব, এই দ্বিধা নিয়ে 5 থেকে 10 মিনিট কাটলো। হঠাৎ পুরো বিছানাটা কেঁপে উঠল, যেন কেউ জোরে ধাক্কা দিয়েছে। ভয়ে আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে মা বাবা ছুটে এলেন, লাইট জ্বালালেন। আমি বিছানা ছেড়ে তাদের কাছে গেলাম। ভয়ের চাপে কথা জড়িয়ে যাচ্ছিল। মা বাবা আমাকে চেয়ারে বসালেন, তারপর আমার হাতে পানির গ্লাস ধরিয়ে বললেন, কি হয়েছে বল?
আমি ওনাদের সবকিছু খুলে বললাম। বাবা বিছানার পাশে গিয়ে নিচু হয়ে তাকালেন, তারপর যা বের করলেন তা দেখে আমার শরীর অবশ। বিছানার নিচে ছিল আমার পুরনো সেই দিদি, মন্টু সাহেব। আমি তো ওটাকে অনেক মাস আগে স্টোরে তুলে রেখেছিলাম। মা বাবার দিকে তাকালাম প্রশ্ন ভরা চোখে। মাও চিন্তিত। বললাম, এই টেডি এখানে এলো কিভাবে? কাজের মেয়ে রেখেছে নাকি? কিন্তু কোনো প্রশ্নের উত্তরের চেয়ে বড় প্রশ্ন ছিল, বিছানাটা কাঁপছিল কেন? টেডি কি নিজে নিজে বিছানায় ধাক্কা দিচ্ছিল, নাকি ঘরে যে অদৃশ্য সত্তা ছিল সে টেডিটাকে সামনে রেখে খেলা করছিল? আল্লাহ ভালো জানেন। পরদিনই মা টেডিটা কাজের মেয়েকে দিয়ে দিলেন, আর 1-1.5 মাস পরে আমরা সেই বাড়িটা বদলে ফেললাম। তারপর থেকে দীর্ঘদিন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এই স্মৃতিগুলো ধীরে ধীরে মুছে গিয়েছিল। অনেক বছর পর আজ আমি নিজেই একজন বাবা। আমার ছেলে আহাদ 7 বছরের, আমিনা 5 বছরের। সে সময় লুবুবু বা লাববু পুতুল নিয়ে তেমন হইচই শুরুই হয়নি। পরে যে সব খবর ছড়ায় তখনও সেগুলো তেমন শোনা যায়নি। আমি একদিন দোকানে গিয়েছিলাম মেয়ের জন্য পুতুল দেখতে। তাক ভর্তি পুতুলের মধ্যে একটার দিকে আমার চোখ আটকে গেল। যে পুতুলটার কথা বলছি ওটা অন্যগুলো থেকে আলাদা। পুতুলের মুখভঙ্গি, চোখের কাঁচ, পোশাক সব মিলিয়ে এক ধরনের কৌতূহল জাগায়। মনে হলো আমিনার ভালো লাগবে। আমার মেয়ে হরর ফিল্ম, থ্রিলার এসব একটু পছন্দ করে, তাই ভাবলাম ওর রুচির সঙ্গে যাবে। কিন্তু তখন বুঝিনি কি বিপদ বাড়িতে নিয়ে আসছি। বাড়ি ফেরার পথে সেই প্রথম অদ্ভুত ঘটনা। রাত, গাড়ি চালিয়ে ফিরছি। হঠাৎ কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। গাড়িটা একদম নতুন। ইগনিশন লাইট কখন জ্বলে কখন নেভে বুঝে উঠতে পারছি না। ব্যাটারি চেক করলাম, ঠিক আছে। এমন সময় সাহায্য পাওয়া কঠিন। কাউকে কল দেব কিনা ভাবছি, ঠিক তখনই এলো আমার স্ত্রীর ফোন। এখনো আসেনি? আমি ওনাকে ব্যাপারটা বললাম। কবরস্থানের নাম শুনেই উনি অসুস্থ বোধ করতে লাগলেন। আশ্চর্য, ওর অসুস্থতার কথা বলা মাত্রই গাড়ি নিজে থেকেই স্টার্ট নিল। আমরা মজা করে বললাম, আপনি তো দেখি বড় হাফেজা, আপনার নজরেই গাড়ি চলতে শুরু করেছে। তখন মাথায় আসেনি পেছনের সিটে রাখা পুতুলটার সঙ্গে এই ঘটনার কোনো যোগ থাকতে পারে। যাই হোক, বাড়ি পৌঁছে মেয়েকে উপহার দিলাম। আমি না পুতুলটি দেখে খুশিতে ডগমগ হয়ে উঠল। আমার স্ত্রী হেসে বলল, আপনার মতো কেউই এমন পুতুল আনতে পারে, এটা আনার দরকার ছিল। আমি মজা করে উড়িয়ে দিলাম কথাটা। পরের রাত বাড়ি ফিরে দেখলাম আমার স্ত্রী অনেক অস্থির হয়ে আছেন। জিজ্ঞাসা করতেই বললেন, গতকাল যে পুতুলটি এনেছ সেটা নিয়ে আমার অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, খুব নেগেটিভ ভাইব। তুমি কি এটাকে ফেলে দিতে পারবে? আমি অবাক। কালই তো উপহার দিলাম, আজই ফেলে দেব কারণ ছাড়াই? একটা কথা বলে রাখি, আমার স্ত্রীর 6ষ্ঠ ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ। অনেক সময় আগে থেকে এই বিপদের গন্ধ উনি টের পেয়ে যান। আমি জিজ্ঞেস করলাম, কিছু দেখেছ? তিনি বললেন, না, কিছু দেখিনি, কিন্তু বুঝতে পারছি সমস্যা আছে। 2-4 দিন যেতে না যেতেই আমিও বাড়িতে এক ধরনের অন্ধকার ভাব অনুভব করতে শুরু করলাম। লাইট জ্বলছে, তবু মনে হচ্ছে আলো কম। শ্বাসরোধ করছে যেন কেউ। এক সন্ধ্যায় আমরা সবাই ডাইনিংয়ে বসে খাচ্ছি। আমি না খেয়ে নিজের রুমে গেল। কিছুক্ষণ পরই তড়িঘড়ি করে ফিরে এসে চিৎকার দিয়ে, মা, বাবা, আসো। তার মুখ দেখে বোঝা যায় কি ভয়ই না সে পেয়েছে। কিছু কিছু বাচ্চারা সাধারণত জিন ভূত এসব ভাবনায় ভয় পায় না, কিন্তু নিজের মেয়েকে এমন আতঙ্কে কাঁপতে দেখে বুকটা কেঁপে উঠল। আমি দ্রুত রুমে গেলাম। চেয়ারে লবুবু পুতুল বসে। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমিনা বলল, বাবা, এই পুতুলটার চোখ নড়ছিল। আমি নিজেকে বুঝিয়ে বললাম, কাপড়ের পুতুলের চোখ নড়বে কিভাবে? প্লাস্টিকের পুরনো পুতুলের চোখ খোলে বা বন্ধ হয়, কিন্তু এই ধরনের পুতুলে এটা সম্ভব না। তবুও আমি পুতুলটার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কোনো নড়াচড়া দেখিনি। তবু মেয়ের কথা এড়িয়ে যেতে পারলাম না। বললাম, মা, তুমি ভুল দেখে থাকতে পারো। আমিনা জোর দিয়ে বলল,
না বাবা, আমি কসম খেয়ে বলছি আমি দেখেছি। আমার বাচ্চারা মিথ্যা বলে না, ওরা প্র্যাঙ্কও করে না। এমন সময় আহাদ, যে পাশে বসে সব কথা শুনছিল, বলল, পুতুলটা আমাকে দাও, আমি রাখবো। আমি রাজি হয়ে গেলাম। আমিনাও রাজি হয়ে গেল। আমরা ঘুমোতে গেলাম। পরদিন অফিস থেকে ফিরে ডাইনিংয়ে বসতেই লক্ষ্য করলাম আহাদ অস্বাভাবিক রকমের চুপচাপ। আমি জিজ্ঞেস করতেই এড়িয়ে গেল। কয়েকবার জিজ্ঞেস করার পর বলল, ঠিক আছে তো সব। খাওয়া শেষ। আমি টিভি অন করলাম। আমার স্ত্রী তার ফোনে ব্যস্ত। আচমকা লন্ড্রি এরিয়ার দিক থেকে প্রচণ্ড একটা ধামাকা, যেন শর্ট সার্কিট। ধামাকার সঙ্গে সঙ্গে বাড়ির সব আলো নিভে গেল। আমি টর্চ নিয়ে ছুটে গেলাম। ফিউজ বক্স পুড়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, ফিউজ বক্সের নিচে পড়ে আছে একটা কালো রঙের বেড়াল, মৃত। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। ফিউজ বক্স আর বেড়ালের এই কাহিনী বোঝার উপায় নেই। আমি কোম্পানিকে ফোন করলাম। টেকনিশিয়ান এসে হতভম্ব। একসঙ্গে সব ফিউজ উড়ে গেল কিভাবে? প্রশ্নটা অনেক বড়। 2-3 দিন পর, সম্ভবত রবিবার, আমি বাড়িতেই। ভাবলাম, আহাদ কেন এখনো ঘুম থেকে উঠছে না দেখি তো। দরজায় নক করলাম, সাড়া নেই। দরজা খুলে দেখি ছেলে ঘুমোচ্ছে, কিন্তু পুতুলটা যেভাবে বসে আছে সেটা দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল। ঠিক এমনভাবে বসে আছে যেন জীবন্ত কোনো সত্তা কারো দিকে তাকিয়ে আছে। আমি পুতুলটা আলতো করে তুলে আলমারির ভেতরে রাখলাম। কিছুক্ষণ পর আহাদ জেগে উঠল। আমরা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ওর রুমের ভেতর থেকে ধুপ করে একটা আওয়াজ। মনে হলো আলমারির দরজা। আমি আর আহাদ ছুটে গেলাম। দেখি আলমারির দরজা খুলে গিয়ে কপাটটা মেঝেতে পড়ে আছে, পুতুলটা সামনেই। আহাদের দিকে তাকিয়ে বললাম, এটার সঙ্গে খেলবি না ফেলে দেবো? আহাদ বলল, না থাক, এটা একটু আলাদা, রাখি, পরে আমি না বড় হলে খেলবে। এরপর থেকে বাড়িতে বাতাসে একটা অজানা ভয়। কিভাবে বোঝাই? মাঝে মাঝে মনে হতো ঘরে অন্ধকার জমে আছে। লজিক ছাড়া কিছু মানতে আমার কষ্ট হয়, তাই সবকিছু পুতুলের সঙ্গে জোড়া দিতে চাইনি। কিন্তু অস্বাভাবিক ঘটনাগুলো একটার পর একটা ঘটতেই থাকলো। কখনো গাড়িতে সমস্যা, কখনো ওয়াশিং মেশিনে, কখনো ফিউজে। বাচ্চারা অকারণেই ঝগড়া করছে। একটা অস্থিরতা, সেটা বাসার সব কোণে যেন ছড়িয়ে পড়ল। আমার স্ত্রী বারবার বলছিলেন, নেগেটিভ কিছু একটা আমি টের পাচ্ছি। আমার হাস্যরস তখন থেমে গেছে। তারপরেও বলেছিলাম, কাল যদি তোমার দিক থেকেও নেগেটিভ ভাইব আসে, তাহলে কি তোমাকেও বাড়ি থেকে বের করে দেব? হেসে বলেছিল সে। হ্যাঁ। আমরা হেসেছি, কিন্তু মনে ভয় বাসা বেঁধেছিল। একদিন আহাদ আমাকে রুমে ডেকে হোমওয়ার্ক দেখাচ্ছিল। আমি খাতায় চোখ রাখছি। রুমের এক কোণে চেয়ারে পুতুলটা ছিল। হঠাৎ আহাদ চিৎকার করে বলল, বাবা দেখো। চোখ তুলে দেখি চেয়ারে যে পুতুলটা ছিল, কয়েক সেকেন্ডের ব্যবধানে সেটা অন্য একটা জায়গায়। ওভাবে ওপরে ওঠানো সম্ভব না। আমি হতভম্ব। ঠিক তখনই বাড়ির বাইরে থেকে আমার স্ত্রী ডাকলেন, দ্রুত এসো। বেরিয়ে দেখি পুরো ঘরে ডিজেলের তীব্র গন্ধ। আমার বেসমেন্টে জেনারেটরের জন্য কয়েকটা ডিজেলের ড্রাম রাখা আছে। ক্যাম্পিংয়ে গেলে কাজে লাগে বলেই সবসময় স্টোর করে রাখি। গন্ধটা সেখান থেকেই। আমি সিঁড়ি বেয়ে নেমে দেখি 3টা ড্রাম মাটিতে পড়ে আছে, মেঝে জুড়ে ডিজেল। আর পাশে পড়ে আছে আমার সিগারেট লাইটার, যেটা আমি সবসময় ড্রয়ারের ভেতরে লক করে রাখি। মাথা ঝিমঝিম করে উঠল। এত সব একসঙ্গে ঘটছে কেন? ডিজেল পরিষ্কার করে ওপরে উঠে আমি তৎক্ষণাৎ ফোন করলাম গোপালপুর, আমার নানাকে। ছোটবেলা থেকেই আমি দেখেছি, আমাদের আশেপাশে কারো যদি জিন জাদুর সমস্যা হয় তবে নানার কাছে আসতো। নানা পড়াশোনা জানা মানুষ। আমি তাকে সব বলিনি, তবু বললাম, বাড়িতে অদ্ভুত এক ঘুম ঘুম ভাব। আলো জ্বলছে, তবু অন্ধকারের দিক থেকে। কয়েকটা দুর্ঘটনা ঘটতে গিয়েও ঘটেনি। আজ ডিজেলের ব্যাপারটা হলো। আল্লাহর রহমতে অনেক কিছুই হতে পারত, কিন্তু হয়নি। নানা বললেন, 1 ঘন্টা পর কথা বলি। ঠিক 1 ঘন্টা পরে ফোন এলো। নানার প্রথম প্রশ্ন, তুমি কি কয়েকদিন আগে একটা পুতুল এনেছো? পুতুল কথাটা শুনে আঁতকে উঠলাম। উনি কিভাবে জানলেন? বললাম, হ্যাঁ, আমিনার জন্য এনেছিলাম। নানা বললেন, যত দ্রুত সম্ভব এটাকে সরাও, কিন্তু ফেলে দিও না। আমি যেভাবে বলবো সেভাবে করবে।
তারা আমাকে কিছু আয়াত শিখিয়ে দিলেন, বললেন কিভাবে পড়তে হবে, কিভাবে শ্বাস বন্ধ রেখে মনোসংযোগ করতে হবে, কিভাবে পবিত্র মনে আল্লাহর নাম নিয়ে আশ্রয় চাইতে হবে। বারবার সাবধান করে দিলেন, ফেলে দিও না, কাজ শেষ না করলে সেটা অন্য কারো ঘরে গিয়ে আরো বড় ক্ষতি করতে পারে। আমি নানার সব নির্দেশনা মন দিয়ে শুনলাম। রাতেই কাজটা করব ঠিক করলাম। ঘরের দরজা জানালা ভালো করে খুলে দিলাম যেন ধোঁয়া বেরিয়ে যেতে পারে। রান্নাঘরের পাশে ছোট্ট উঠোনে একটা ধাতুর ট্রে রেখেছি, তার উপর শুকনো কাঠ আর কাগজ। পুতুলটা নিয়ে সেই ট্রের ওপরে রাখলাম। নিঃশব্দ নিস্তব্ধ মুহূর্ত। বাচ্চারা আর আমার স্ত্রী সেই ঘরে নেই। আমি আয়াত পড়া শুরু করলাম। পড়তে পড়তে বুকের ভেতরে কাঁপুনি, মনে হচ্ছিল যত সম্ভব স্থির থাকতে হবে। তারপর আগুন ধরালাম। পুতুলের পোশাকে আগুন লেগেই ছড়িয়ে পড়ল। ঠিক তখনই যা ঘটল তার কথা বলতে গেলে এখনো আমার হাত ঠান্ডা হয়ে আসে। পুতুলটা ধীরে ধীরে আমার দিকে যেন তাকালো। আমি আয়াত পড়তে শুরু করলাম। আল্লাহর রহমতে কোনো অঘটনের পরে ঘটেনি। এরপর থেকেই বাড়ির পরিবেশটা কেমন যেন বদলে গেল। যে অন্ধকারের ভার আমি অনুভব করতাম সেটা উবে গেল। বাতাস হালকা, বাড়ির লাইট জ্বালালে আলো যেন সত্যিই আলো হয়ে ওঠে। বাচ্চাদের অকারণ ঝগড়া কমে গেল। ওয়াশিং মেশিন, গাড়ির মতো জিনিসগুলো অদ্ভুতভাবে নষ্ট হয়ে যাওয়া বন্ধ হয়ে গেল। আমরা কয়েকদিন অপেক্ষা করলাম, দেখলাম আগের মতো শান্তি ফিরে এসেছে। তখন সত্যি মনে হলো নানার কথাই ঠিক। একটা কথা স্পষ্ট করে বলি, আমি কুসংস্কারাচ্ছন্ন নই। কোনো ঘটনাকে অলৌকিক বলার আগে যুক্তি খুঁজি। তাই তো প্রথম দিন আমিনার কথায় আমি বিশ্বাস রাখতে পারিনি। কাপড়ের পুতুলের চোখ নড়বে কিভাবে, এটাই ছিল আমার যুক্তি। আরও কিছু মুহূর্ত মনে পড়ে যখন আমার স্ত্রী বলেছিল এই পুতুলটা বাইরে নিয়ে গিয়ে ফেলে দিতে। তখনও নিজেকে কঠোর করেছি, কিন্তু শেষ পর্যন্ত অঘটন এড়াতে পারিনি। যাই হোক, এই বলেই মোটামুটি তিনি তার ঘটনা শেষ করেছেন এবং আমার মনে হয় যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে।